This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা থেকে অব্যাহতি চাইলেন পার্থ। অব্যাহতি চেয়ে আদালতে আবেদন পার্থ চট্টোপাধ্যায়ের, এমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তে। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সুজয় থেকে আরো ডিটেইলস জানবো। সুজয়, দেখো তনিষ্ঠা, আজকে ভ্যাকেশন কোর্ট অর্থাৎ বিশেষ ইডি আদালতে ছুটির মধ্যেই আজকে বসেছে এবং এই মামলায় চার্জ গঠনের জন্য শুনানির প্রথম প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই প্রথম প্রক্রিয়াতেই আমরা দেখলাম পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে এই মামলা থেকে অব্যাহতির জন্য একটি আবেদনপত্র জমা দিলেন আদালতে এবং সেখানে তার যুক্তি যে এই পর্যায়ে যখন চার্জ গঠন করতে চলেছে আদালত, এই পর্যায়ে চার্জ গঠন করতে পারে না, সেটা সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ হচ্ছে। সেই কারণেই তিনি ডিসচার্জ পিটিশন বা যেটাকে বলা হয় মামলা থেকে অব্যাহতি করার আবেদন, সেই আবেদন জমা দিয়েছেন। এখন আর কিছু সময় পরেই সেই বিষয়ে শুনানি হবে, অর্থাৎ আদালত শুনানি করবে যে পার্থ চট্টোপাধ্যায়ের যে আবেদন অর্থাৎ ডিসচার্জ পিটিশন সেটা আদৌ এটা গ্রহণযোগ্য কিনা, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। তোমাকে জানিয়ে রাখতে চাইবো যে আজকে এই মামলার অর্থাৎ এই প্রথম কোনো নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়ার প্রাথমিক শুনানি শুরু হলো, অর্থাৎ প্রথম পর্যায়ে শুনানি শুরু হলো। যেহেতু পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জ গঠন করতে হবে এবং তারই প্রথম প্রক্রিয়া আজকে শুরু হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় সহ প্রত্যেক অভিযুক্তকে সশরীরে আজকে পেশ করা হয়েছে আদালতে এবং আজকে ইতিমধ্যেই ইডির তরফ থেকে যে বিশেষ সরকারি আইনজীবী ছিলেন তিনি ইডির হয়ে সেই মামলাটিকে বিচারকের সামনে নিয়ে আসেন এবং এটাকেই বলা হয় চার্জ গঠনের প্রথম প্রক্রিয়া শুনানি। বেশ, ধন্যবাদ সুজয়। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এদিকে তিলোত্তমা কাণ্ড থেকে শিক্ষা নিয়ে এবার আঁটো দিল্লি এইমসের নিরাপত্তা। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো হাসপাতালের ভিতরে এবং বাইরে নিশ্ছিদ্র নিরাপত্তা। হাসপাতালের নিরাপত্তায় এআই প্রযুক্তি ব্যবহার, বৈধ কাগজ ছাড়া প্রবেশ করা যাবে না হাসপাতালের কোনো ওয়ার্ডে। শিশু ও স্ত্রীরোগ বিভাগে সম্পূর্ণ নিষিদ্ধ পুরুষ প্রবেশ। আই কার্ড স্ক্যান করে ভিতরে ঢুকতে পারবেন চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মচারী সহ আধিকারিকরা। প্রত্যেক গেটে থাকবে প্রশিক্ষিত বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষী। সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে গোটা ক্যাম্পাস। রাতে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে অথবা হস্টেলে যাতায়াতের জন্য চালু হয়েছে ব্যাটারি চালিত গাড়ি। নাইট ডিউটিতে থাকা ডাক্তার, নার্স, হাসপাতাল কর্মীদের জন্য আগেই ছিল আলাদা ঘর, তবে আরও আধুনিকতার ছোঁয়া লাগলো সেই রেসিডেন্টস ডক্টরস রুমে। কেমন হয়েছে সেই ডিউটি রুম ঘুরে দেখলো TV9 বাংলা। আরজিকর পরবর্তী ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আর এইমস এমন একটি ইনস্টিটিউশন, তারা যে পদক্ষেপ নেয় সারা দেশে প্রত্যেকটা হাসপাতালে সেই পদক্ষেপ আগামী দিনে বাস্তবায়ন হয় ধীরে ধীরে। এইমসে এই মুহূর্তে যে পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, সুপ্রিম কোর্ট যেভাবে নির্দেশ দিয়েছিল ঠিক সেইভাবে রেসিডেন্ট ডক্টরস রুম এখানে রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি এই রুম প্রথম থেকেই রয়েছে এবং যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, যে ছবি আমরা এই রেসিডেন্ট ডক্টরস রুমে দেখতে পাচ্ছি, এই রুম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় এবং এর ভেতরে বেশ কয়েকটি বিছানা রয়েছে, অর্থাৎ এখানে হাসপাতালের চিকিৎসকরা তারা এখানে বিশ্রাম নিতে পারেন এবং মূলত মহিলা চিকিৎসকরা তারাই এই জায়গা ব্যবহার করেন, এখানে তারা পড়াশুনো করেন এবং এই জায়গার দরজা সম্পূর্ণভাবে বন্ধ থাকে। এবং তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ঘরের ঠিক বাইরে একেবারে প্রত্যেকটা জায়গায় স্ট্র্যাটেজিক লোকেশনে সিসিটিভি রয়েছে এবং তার পাশাপাশি এই ওয়ার্ডে ঢুকতে গেলেও গার্ড রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে কিউআর কোড, এখানে প্রতি মুহূর্তে এখানে স্ক্যান করে ঢুকতে হবে, অর্থাৎ বাইরের কেউ যাতে এখানে ঢুকতে না পারে। একদিকে যেমন নিরাপত্তা রক্ষীরা দেখবেন, তার পাশাপাশি গেটে প্রতি মুহূর্তে নিজের আই কার্ড টাচ করে তবেই এই ভেতরে ঢোকা যাবে। We usually do not face any safety issues as of now in AIIMS, but yes, security has been upgraded. More security personnel have been there. More CCTVs have been installed. More emergency numbers have been given to us, and transportation facility has also been given to us for commuting to and fro from emergency. So that is a very good thing. We have made it very definitely safe place. It was a safe place, AIIMS, unlike the other institutions. हम लोग का अब नया ब्लॉक इमरजेंसी से दूर स्थित है, तो उसको कवर करने के लिए हमने एक्स्ट्रा स्टेप अप किया है
और हम जब जाते हैं रात में, जब हमारे रेजिडेंट उनके समय सिक्योरिटी गार्ड्स भी प्रोवाइड करते हैं, जिससे कि दे आर मोर विजिलेंट, मोर कवर दैट डूइंग इट। প্রায় 250 একর এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দিল্লির এইমস ক্যাম্পাস। এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে যাওয়ার ক্ষেত্রে রাতের অন্ধকারে চলাফেরা করতে হয় এবং সেই সময় হাসপাতাল চত্বরের অধিকাংশ জায়গা সম্পূর্ণভাবে ফাঁকা থাকে। আরজি করের ঘটনার পর এইমসের অভ্যন্তরে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী তাদের চলাফেরার জন্য এই ধরনের শাটেল সার্ভিস শুরু হয়েছে। Whatever lacune was there has now been covered. The main lacune which was there was the females going, or the duty doctors going to the emergency in the night, because it's now a long way off. So the hospital is now employed 24/7 e-vehicles. There are e-cars which the drivers are there, and they take them there and bring them back. হাসপাতাল চত্বরের কোনো জায়গাতেই নিরাপত্তারক্ষীদের ব্যতীত বা তাদের নজর এড়িয়ে যাতায়াত করা একেবারেই সম্ভব নয়। একই সঙ্গে হাসপাতালের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সিসিটিভি, যাতে প্রতি মুহূর্তে মনিটরিং হচ্ছে সাধারণ মানুষ বা বাইরে থেকে যারা আসছেন তারা কোথায় কখন কোন দিকে যাচ্ছেন। এই এইমসের ব্যবস্থাপনা আগামী দিনে দেশের অন্যান্য প্রান্তে বাস্তবায়ন করাই এই মুহূর্তে সবথেকে বড় লক্ষ্য হাসপাতাল এবং তার পাশাপাশি দেশের সরকারেরও। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। দিল্লি এইমসে ব্যাপক ভোর বদল হলো, কেন জানেন? কারণ এই যে আরজি করে নক্কারজনক ঘটনা ঘটে গেছে তিলোত্তমার সঙ্গে, সেখান থেকে শিক্ষা নিয়ে দিল্লি এইমস করে দেখালো। ভোর বদল হলো তাদের, কিন্তু আরজি করে সেখানকার কি হাল খতিয়ে দেখেছে TV9 বাংলা। সুপ্রিম কোর্টের নির্দেশে চিকিৎসকদের যথাযথ রেস্টরুম তৈরির জন্য রূপরেখা তৈরি করে ন্যাশনাল টাস্ক ফোর্স। টাস্ক ফোর্সের সুপারিশে ঝাঁচকচকে পরিকাঠামো দিল্লি এইমসে, কিন্তু ঘটনার এপিসেন্টার সেখানে ছবি কি বদলালো? জানবো, আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, দেখো, ঘটনার এপিসেন্টারের ছবি বদলালো কিনা সেই প্রশ্নের খোঁজে আজ আরজিকর মেডিকেল কলেজ চত্বরের আমরা ENT বিভাগে আমরা গিয়েছিলাম, আমরা সার্জারি বিভাগ গিয়েছি, আমরা ট্রমা কেয়ার বিল্ডিং ঘুরেছি, এবং সেখানের মধ্যে ENT বিভাগে যে ছবি ধরা পড়েছে সেই ছবিতে দেখা যাচ্ছে যে সেখানকার যে শৌচাগার এখনো ভাঙা, একাংশ এখনো ভাঙা অবস্থায় রয়েছে, দরজার ছিটকিনি লাগানো রয়েছে, কিন্তু সেটা কখনোই দিল্লির সঙ্গে তুলনা করা চলে না। সেখানে যা কাজ হয়েছে সার্জারি বিভাগ, সেখানে যা কাজ হচ্ছে সেটা নিশ্চিতভাবেই দিল্লির এইমসের কাছাকাছি, তবে সেটি এখনো চালু করা সম্ভব হয়নি। 5 মাস পরেও সেটি চালু করা সম্ভব হয়নি। ট্রমা কেয়ার বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স, একটু আগে দিল্লির এইমসের যারা জুনিয়র চিকিৎসক আছেন তারাও বলছিলেন ডিউটির রুমে যারা অধিকারী সেখানে থাকা তারাই শুধুমাত্র সেই রুমে ঢুকতে পারবেন। সেই জন্য সেই অ্যাটেন্ডেন্স সিস্টেম আরজি করে ট্রমা কেয়ার বসানো হয়েছে, তবে সেটিও এখনো চালুর অপেক্ষায় রয়েছে। আরজিকর মেডিকেল কলেজের ইমিডিয়েটলি চট্টোপাধ্যায় জানিয়েছেন মোট 71টি শৌচাগার এবং 71টি রেস্টরুম এবং 82টি শৌচাগার সংস্কারে তাদের প্রস্তাব ছিল। সেখানের মধ্যে তারা একটা জিনিস বলছেন যে জায়গার অভাব রয়েছে, স্থানাভাব রয়েছে, তাই সদিচ্ছা থাকলেও অনেক জায়গায় কাজ করা যায়নি, এটাই তাদের বক্তব্য। তবে কিছু জায়গায় যে এখনো শৌচাগার ভাঙা রয়েছে তা তিনি মেনে নিয়েছেন। আর তিনি বলেছেন যে জায়গায় কাজ হয়েছে সেগুলো কিন্তু কোনো অংশে দিল্লির এইমসের তুলনায় কম কিছু নয়। তারাও তাদের যে সাধ্যের মধ্যে তারাও সেই মান বজায় রাখার চেষ্টা করেছেন। তন্নিষ্ঠা, বেশ, অনেক ধন্যবাদ সৌরভ তোমাকে। দেখুন, 71টি বিশ্রামাগার, 82টি শৌচাগার সংস্কারের প্রস্তাব ছিল আরজিকর কর্তৃপক্ষের। ছবি বলছে 5 মাস পর একাধিক বিভাগের রেস্টরুম শৌচাগারের মেরামতি হয়েছে, তবে সংস্কার হয়নি। ENT বিভাগের শৌচাগার সামগ্রী ভাঙা, দেওয়াল নোংরা। রেস্টরুম মেরামতি হলেও দিল্লির মতো নয়। স্ত্রীরোগ মেডিসিন বিভাগের শৌচাগার রেস্টরুমের মানোন্নয়ন হয়নি বলেই অভিযোগ। চিকিৎসকদের অনকল রুমের বাইরে বসানো হয়েছে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স। সেই নতুন প্রযুক্তি এখনো শুরু করা সম্ভব হয়নি। সংস্কারের জন্য আরজি করে স্থানাভাব রয়েছে। কাজ যা হয়েছে তাতে ক্ষেত্র বিশেষে দিল্লির থেকে কোনো অংশে কম নয়। এখানটায় এসওসি বা সিন অফ ক্রাইম বলে সিবিআই চিহ্নিত করেছিল সেমিনার রুমের আশেপাশের জায়গাটা বাদ দিয়ে। বাকি জায়গার আমাদের 95% কাজ শেষ হয়ে গেছে। রেস্টরুম ইজ
এখন ইউজও হচ্ছে। এবং যেটা আরজি করে নতুন খবর, প্রত্যেকটা রেস্টরুমের বাইরে যে দরজা আছে তাতে ম্যাক্সিমাম দরজায় আমরা একটা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম করেছি। আরজি করের সঙ্গে শুধু 3টি অ্যানেক্স আছে, কিন্তু আরজি করে নিজস্ব ল্যান্ড, কোনো পার্কিং ল্যান্ড বা কোনো নতুন করে রেস্টরুম বা নতুন করে টয়লেটস করার মতন অবস্থা খুবই সংকীর্ণ। কিন্তু আরজি করও আমি বলবো যে পুরোটা হয়ে যাওয়ার পর যদি না অতটা ভালো না হলো, মোটামুটি আমরা বলতে পারি উই ক্যান বি অলমোস্ট অ্যাট পার উইথ দ্যাট অফ দিল্লি এইমস।